ফরিদা খুব সুন্দর ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দিল। জন্মের ঠিক একদিন পরেই ফরিদার স্বামী ইয়াসিন মিয়া রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। গ্রামের সবাই এবং পরিবারের সবাই মিলে শিশু সন্তানটিকে দায়ী করলো যে এই সন্তানটি জন্ম নেওয়ার কারণেই তার বাবা মারা গেছে। কেননা তার সন্তান যখন জন্ম নেয় তার ঠোঁটটা কাটা ছিল, মানে যখন সে জন্মগ্রহণ করেছে তারপর থেকে তার সামনের ঠোঁটটা কাটা, যে কারণে সবাই তাকে দায়ী হিসেবে নিয়েছে যে সে অপয়া, তার জন্য তার পিতা মারা গেলেন। এরকম অনেক ধরনের সমস্যা জন্মগত কারণে হতে পারে। কি কি সমস্যা হয় এবং কি ধরনের চিকিৎসা এই ধরনের সমস্যা দেয়া যায়, আর এই ধরনের সমস্যা নিয়ে যে ধরনের শিশুগুলো জন্মগ্রহণ করে তারা কি আসলে অপয়া বা অন্য কোনো সমস্যা তাদের আছে কিনা, দর্শক সব কিছু নিয়েই আজ আমরা কথা বলবো। আমি ডাক্তার শারমিন জামান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে। দর্শক, আজকে জন্মগত ত্রুটির সার্জারি নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের মাঝে আছেন ডাক্তার কাফি চৌধুরী, প্লাস্টিক সার্জন, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে এবং নেক্সাস টিভিতে প্রোগ্রাম করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, আপনারা কিন্তু সরাসরি আমাদের সাথে যুক্ত থাকবেন। স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সরাসরি আমাদের চিকিৎসককে জিজ্ঞেস করতে পারেন প্লাস্টিক সার্জারির ব্যাপারে যে কোনো কিছু। আর এই অনুষ্ঠানটি কিন্তু একই সাথে ফেসবুক লাইভ হচ্ছে, আপনারা চাইলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মধ্যে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আর একই সাথে ফেসবুকে কিন্তু কমেন্ট সেকশন আপনারা কমেন্ট করতে পারেন, যে কমেন্টগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলবো। আজ মূলত কথা বলবো জন্মগত ত্রুটির সার্জারিগুলো নিয়ে, কিন্তু তার আগে জানবো জন্মগতভাবে যে ত্রুটিগুলো হয় সেই ত্রুটিগুলো আসলে কি সেই বিষয় নিয়ে। ডাক্তার কাফি চৌধুরী, অনেক শিশুদেরই আমরা কিন্তু দেখি যে জন্মগতভাবে কিছু জায়গাগুলো একটু ত্রুটি থাকে। আসলে মূলত যে ঠোঁট কাটা, তালু কাটা ছাড়া আর কি কি ধরনের ত্রুটি থাকতে পারে, এই বিষয়গুলো যদি একটু বলেন। জন্মগত ত্রুটি প্রথমেই মনে রাখতে হবে, জন্মগত ত্রুটি কোনো জন্মগত অভিশাপের ফল না। এটা আসলে আমাদের যখন একটা ভ্রূণ তৈরি হয় বা একটা মানুষ যখন অস্তিত্ব নিয়ে মাতৃগর্ভে আসে তখন অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, যে কারণে কোনো একটাতে হয়তো অসুবিধা হওয়ার কারণে, ইমব্যালেন্সের কারণে জন্মগত ত্রুটি হচ্ছে। এর ভিতরে ঠোঁট কাটা, তালু কাটা কমন, এছাড়াও বিভিন্ন রকমের হয়। যেমন ঠোঁট কাটা, তালু কাটার একটা ব্রড টার্ম আছে যে মুখের যে কোনো জায়গায় কাটা থাকতে পারে। নাকের কোনো জন্মগত ত্রুটি হতে পারে, কান হতে পারে, কান ছোট হতে পারে, কান অ্যাবসেন্ট থাকতে পারে, একদমই তৈরি হয়নি এরকম থাকতে পারে। তারপরে চোখের পাতা বা পাপড়ি এগুলাও তৈরি না হতে পারে। তারপরে চোখে লাল লাল অনেকগুলো গোটা দাগের মতো জায়গায়, যেটা হেমানজিওমা বলি আমরা, রক্তনালীর টিউমার, এটা মুখের যে কোনো জায়গায় হতে পারে। এছাড়া হচ্ছে জন্মগত ত্রুটি আসলে একটা ব্রডটা মাথা এবং পায়ের যে কোনো জায়গায় হতে পারে। অনেক সময় আঙ্গুল জোড়া লাগা আমরা দেখি, হাতে বা পায়ের আঙ্গুল একসাথে জোড়া লাগা, দুটা বা তিনটা জোড়া লাগা থাকতে পারে। অনেকের হাত তৈরি হয়নি, অর্ধেকটা তৈরি হয়েছে, বাকিটা হয়নি। অনেকের বৃদ্ধাঙ্গুলের সাথে একটা এক্সট্রা আঙ্গুল থাকে, অতিরিক্ত একটা আঙ্গুল থাকতে পারে। এছাড়াও দেখা গেল যে একটা জমজ বাচ্চা হচ্ছে, দুটা মাথা একসাথে, পুরো বডি একসাথে। আমরা অনেকবার দেখেছি যে মাথা দুটো একসাথে এবং দেখা যাচ্ছে কোমরের কোন একটা পাশ একসাথে থাকে, কিন্তু লেগে যায়। এটাও কি এক ধরনের ত্রুটি? এগুলো জন্মগত ত্রুটি। আচ্ছা, তো এই জন্য জন্মগত ত্রুটি হচ্ছে একটা বড় টার্ম। এছাড়াও হচ্ছে আরো কিছু জন্মগত ত্রুটি আছে, যেমন হচ্ছে বাচ্চাদের অনেক সময় দেখা যায় পায়খানার রাস্তা বা প্রস্রাবের রাস্তা এগুলো তৈরি হয়নি, অথবা অ্যাবনর্মাল জায়গায় তৈরি হয়েছে, অথবা দেখা গেল যে তলপেটের একটা অংশের মাংসপেশি তৈরি হয়নি, খাদ্যনালী দেখা যাচ্ছে। এগুলো সব জন্মগত ত্রুটি। আচ্ছা আচ্ছা, এই ধরনের তো নানা রকম সমস্যা নেই। এই ক্ষেত্রে কি এমন কোনো ব্যাপার আছে যে শিশু সন্তান বা পুত্র সন্তান হচ্ছে, কন্যা সন্তান বা পুত্র সন্তানের ক্ষেত্রে আলাদা আলাদা ত্রুটি হচ্ছে, এরকম কি হচ্ছে? এটা এক একটা জন্মগত ত্রুটিতে এক এক রকম ডিসপোজিশন থাকে। তার মানে কখনো ছেলে বাচ্চার কোনোটা বেশি, মেয়ে বাচ্চার কোনোটা বেশি, এরকম কিছুটা থাকে, কিন্তু এটা অ্যাবসলিউট না যে তার মানে হচ্ছে যে কোনো ত্রুটি যে শুধু মেয়েদের বেশি হবে বা ছেলেদের বেশি হবে এরকম কোনো কিছু না, যে কারোরই হতে পারে। মূলত কি কারণে এই ধরনের ত্রুটিগুলো হয়? কারণ সবাই তো চায় যে সুস্থ একটা সন্তান জন্মগ্রহণ করুক। এখন জন্মগত ত্রুটির আসলে এক্সাক্ট কারণ কখনো জানা যায় না, তবে আমরা ধারণা করতে পারি যে কিছু ফ্যাক্টর আছে যেটা হচ্ছে জন্মগত ত্রুটিকে ইনফ্লুয়েন্স করে। যেমন একটা হতে পারে যে প্যাটার্নাল বা ম্যাটার্নাল এজ, তার মানে হচ্ছে পিতামাতার বয়স যদি অধিক বয়সে বিয়ে করা হয়, এটা একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর হতে পারে। গর্ভাবস্থায় দেখা গেলো আমাদের দেশে অনেকেই বাচ্চা গর্ভে আসছে এটা অনেকেই প্রথম অবস্থায় বুঝতে পারে না। যে সময় মানুষের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয় প্রথম 12 সপ্তাহের ভিতর, 4 মাসের ভিতরে,
এই সময়ের ভিতর দেখা যায় যে কিছু ওষুধ আছে যেগুলো খেলে হচ্ছে এই শারীরিক গঠনে ত্রুটিগুলো হতে পারে। এই জন্য কিছু ওষুধ, যেমন হচ্ছে খুব কমন ওষুধগুলোর ভিতরে আছে ফিনাইডিন। খিঁচুনির ওষুধ যদি কেউ খায় বা কোনো মেয়ের যদি এরকম খিঁচুনির সমস্যা থাকে, সেই ওষুধ রেগুলার খাচ্ছে, এখন পেটে বাচ্চা আসছে বুঝতে পারেনি এই ওষুধ খেলে, তখন এটা হতে পারে। এরকম বেশ কিছু ওষুধ আছে, ঘুমের ওষুধ, ব্যথার ওষুধ, এইগুলা খেলে হতে পারে। এছাড়াও কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, কিছু জেনেটিক ফ্যাক্টর আছে, তার মানে বংশগতভাবে কিছু রোগ থাকে, যেমন ঠোঁট কাটা, তালু কাটার সাথে বংশগতর একটা খুব ভালো অ্যাসোসিয়েশন আছে। যদি থাকে সেক্ষেত্রে শিশুর হতে পারে, সেটা একটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। হবেই যে তা বলা যাবে না, তবে হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, অনেক সময় হয়। এই ঠোঁট কাটা, তালু কাটাটা খুব মানে কমন একটা জিনিস, দেখা যায় অনেক শিশুদের ক্ষেত্রে হয়। যদি কারো এরকম ঠোঁট কাটা থাকে বা তালু ধরেন গর্ত হয়ে আছে, নাকের সাথে একটা সংযোগ হয়ে গেল, সেক্ষেত্রে কি সে সারা জীবন কি এভাবে কি থাকবে, নাকি কোনো চিকিৎসা কি আছে? এটার খুবই সুন্দর চিকিৎসা আছে, এবং হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যে এটার চিকিৎসা এত ম্যাজিক্যাল চিকিৎসা, প্লাস্টিক সার্জারির মাধ্যমে এটা এত সুন্দর করে মিলিয়ে দেওয়া যায় যে এটা পরবর্তীতে বড় হলে বোঝাই যাবে না যে আসলে তার ঠোঁট কাটা, তালু কাটা ছিল। তার মানে উপযুক্ত সময় এটার চিকিৎসা নিলে এটার আউটকাম খুবই সুন্দর এবং স্যাটিসফাইং। মানে কিছু কিছু সার্জারি আছে যেটার আউটকাম দেখে সার্জনও মুগ্ধ হয়ে যায় যে আসলে এটা কি আসলেই কেমন ছিল, মানে ছবি না দেখলে বোঝা যায় না। ঠিক এটা হচ্ছে এরকম। এই জন্য এটা উপযুক্ত সময় আসলে এটা খুবই চমৎকার চিকিৎসা। উপযুক্ত সময় মানে কোন সময়টাকে বলবো? কেননা একটা শিশু জন্মই নিচ্ছে তার হচ্ছে ঠোঁট কাটা কিংবা তালু কাটা অবস্থায়, তাহলে চিকিৎসাটা তার কখন শুরু হচ্ছে? এটা একটা খুব সুন্দর একটা টাইম লাইন আছে আমাদের। আমরা হচ্ছে করি যে প্রথমেই যখনই বাচ্চার দেখা যাবে ঠোঁট কাটা বা তালু কাটা আছে, তখনই প্রথম প্লাস্টিক সার্জনের কাছে আসতে হবে। তখন হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে এই বাচ্চাটা যেহেতু ঠোঁট বা তালু কাটা এবং তার নাকের সাথে একটা কমিউনিকেশন আছে, খাওয়ার হচ্ছে সরাসরি ফুসফুসে চলে যেতে পারে, তাহলে এই জন্য এই বাচ্চাগুলোকে আমরা প্রথমে অ্যাডভাইস করি ফিডিং অ্যাডভাইস, যে সে খাওয়া দাওয়া কিভাবে, এটা হচ্ছে স্পেশাল বাচ্চা, তাকে খাওয়া দাওয়ানোর নিয়মটা হচ্ছে একটু স্পেশাল। তাহলে সেক্ষেত্রে আমরা লম্বা হাতলওয়ালা চামচ দিয়ে বলি পিছন দিকে খাওয়াতে, বাচ্চাকে একটা অ্যাঙ্গেলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে খাওয়াতে, কাত করে ধরে তারপরে খাওয়াতে বলি, যাতে হচ্ছে এটা রিগার্জিটেশন না হয়। এবং এই সময়তে খুব ভালো আরেকটা আছে যে অপারেশন তো সবসময় নাও লাগতে পারে, এরকম একটা ম্যানিপুলেশনের একটা জায়গা আছে। তার মানে কি যে এইখানে দেখা যায় যে একদম প্রথম 3 মাসের ভিতরে বাচ্চাকে আমরা অনেক সময় এইখানে দেখা গেল যে ঠোঁট কাটা, স্ট্রিপিং করে আমরা হচ্ছে এই পাশ থেকে এই পাশে একটা টেপ লাগিয়ে দিলাম, দুইটা কাছাকাছি থাকলো, জাস্ট জয়েন করে দিলাম। এটা দেখা যাবে কি ওর যে গ্যাপটা বড় ছিল এটা ধীরে ধীরে ছোট হয়ে আসবে। আবার হচ্ছে ডেন্টাল সার্জনকে দিয়ে আমরা হচ্ছে তালু কাটার, তালুর যে গ্যাপটা থাকে এখানে খাওয়ার যেহেতু নাক দিয়ে বের হয়ে আসতে পারে, এইখানে একটা অবটুরেটর দেওয়ার একটা আছে যে আর্টিফিশিয়াল একটা মিন্স দিয়ে এটা আপাতত বন্ধ করে রাখবে, তাহলে ও হচ্ছে খেতে পারবে, খাবারটা সাকিং করতে পারবে, ব্রেস্ট মিল্ক খেতে পারবে বা করতে পারবে। তার মানে হচ্ছে অপারেশনের আগেও যদি এই মডিফিকেশনগুলো করা যায় তাহলে অপারেশনটা খুব ছোট হয়ে আসে। তার মানে অনেক বড় গ্যাপের একটা অপারেশন করতে যতটুকু কষ্ট হবে, আমার এটা খুব ছোট গ্যাপ এবং মিনিমাল গ্যাপ, এটার অপারেশন করা মানে একদম জন্মগ্রহণ করার পরপরই শুরু করা হয়, পরেই শুরু করা হবে প্রথম 3 মাসের ভিতরে। প্রথম 3 মাসের ভিতরে, হ্যাঁ। আর 3 থেকে 6 মাসের ভিতর প্রথম আমরা যেটা করি সেটা হচ্ছে ঠোঁট কাটার অপারেশন করি। এবং ঠোঁট কাটার অপারেশন করার পরবর্তীতে দেখা যায় তালুটাও হচ্ছে একটু তুলনামূলক ছোট হয়ে আসে, এবং এইটা যেহেতু ফার্স্ট দেখা যায় এবং এটার মাংসপেশিগুলা গঠন ঠিক হতে যে সময়টুকু লাগে, এই জন্য 3 মাস থেকে 6 মাসের ভিতরে আমরা প্রথম এইটার অপারেশন করি, এবং তারপরে 6 থেকে 12 মাসের ভিতরে আমরা তালুর অপারেশন করি। এবং তালুর অপারেশন করার পরে তার আমাদের এটা হচ্ছে টাইম লাইন 18 বছর পর্যন্ত আমরা এই রোগীগুলোকে ফলো আপ করি। মানে প্রথম 3 মাস পরে আবার 18 বছর পর্যন্ত এদের ফলো আপের মধ্যে রাখা হয়। তার মানে 3 থেকে 6 মাসের ভিতরে আমরা হচ্ছে অপারেশন করা হয় প্রথম অপারেশন, তারপরে 6 থেকে 12 মাসের ভিতরে আমরা তালুর অপারেশন করলাম। তারপরে 2 থেকে 3 বছর বয়সে বাচ্চা যখন প্রথম কথা বলা শিখবে, তখন আমরা কথাটা ঠিকঠাক মতো তৈরি হচ্ছে কিনা বা এই ঠোঁট কাটা তালু কাটার জন্য তার কথার বিকৃতি হচ্ছে কিনা, কারণ সে পরবর্তীতে স্কুলে গেলে তখন দেখা যাবে যে স্পষ্ট করে কথা বলতে না পারলে আশেপাশের বাচ্চারা বুলিং করবে, তখন আমরা হচ্ছে স্পিচ ইভ্যালুয়েশন করি। স্পিচ ইভ্যালুয়েশন করে সেটা যদি কোনো ত্রুটি থাকে তখন সেটার জন্য আমরা আবার রিভিশন সার্জারি করতে পারি 5 বছরের আগে, অথবা তাকে স্পিচ থেরাপি, ল্যাঙ্গুয়েজ থেরাপি, কথা বলার যে ধরনটা সেটা পরিবর্তন হতে পারে স্পিচ থেরাপিস্টের কাছে গেলে। স্পিচ থেরাপিস্টের কাছে গেলে কথা বলার ধরনটা পরিবর্তন হবে। আচ্ছা, এটা অনেকটা সেফ হবে। আর হচ্ছে এরপরে যখন 5 বছর পরে আবার অপারেশন 5 বছর পরে তখন হচ্ছে আমরা ওই যে দাঁতের অ্যালাইনমেন্টগুলো ঠিক করতে হবে। আচ্ছা, এর মধ্যে তো বাচ্চা দাঁত উঠে যাচ্ছে। তারপরে হচ্ছে
এর পরবর্তীতে যদি চোয়ালের গঠনে কোনো অপূর্ণতা থাকে সেইটা, অথবা দেখা গেল যে অপারেশন তালু কাটার জোড়া দেওয়ার যে সেলাইয়ের দাগটা, সেটা দাগ যদি বেশি থাকে সেটাও আমরা আবার কমায় দেওয়ার ব্যবস্থা করতে পারি। ঠোঁটের ব্যাপারটা তো একটু ভিন্ন, কারণ ঠোঁট তো একদম দেখা যাচ্ছে, সামনেই পড়ছে। সেক্ষেত্রে কি এমন কোনো অপারেশন করা যায় যে ক্ষেত্রে বোঝাই যাবে না যে তার এখানে কোনো সার্জারি ছিল? প্রথম অপারেশনটাই এরকম হবে যে বোঝা যাবে না, কিন্তু তার পরবর্তীতে দেখা গেল যে প্রত্যেক মানুষের শরীর এক একভাবে এক একজন রিয়্যাক্ট করে এক এক অপারেশনে। কখনো যদি দেখা যায় যে আমরা যেভাবে অপারেশন করছি তাতে তার দাগটা প্রমিনেন্ট আছে, বোঝা যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা আবার এটা রিভিশন সার্জারি করে আবার দাগটা আরেকটু কমিয়ে নিয়ে আসা যেতে পারে। সেই দাগটা কমানোর কোনো মাধ্যম আছে কি, মানে কোনো অত্যাধুনিক কিছু আছে কিনা যে আমরা এক্সট্রা করে কিছু লাগিয়ে দিচ্ছি যে কারণে দাগটা বোঝা যাচ্ছে না, এরকম কিছু নাকি ধরনটা আলাদা? এইখানে হচ্ছে দাগ হওয়ার কয়েকটা ফ্যাক্টর আছে। একটা হচ্ছে এখানকার যে উপরের ঠোঁটের যে মাংসপেশিগুলা, এইগুলার হচ্ছে যদি অ্যালাইনমেন্ট ঠিক না থাকে, তার মানে দেখা গেল যেভাবে মুখে মুখে লাগানোর কথা সেইভাবে লাগানো হয়নি বা কম বেশি হয়েছে, এইটা একটা হতে পারে। আর একটা হতে পারে যে সেলাই পরবর্তী রিহ্যাবিলিটেশন ভালো হয়নি, তার মানে পরবর্তীতে সে উপদেশগুলো মেনে চলেনি দেখে সেলাই টান পড়ার কারণে হতে পারে, এখানে ইনফেকশন হওয়ার কারণে হতে পারে। তো এই কারণে যে কারণে এইটা হয়েছে আমরা সেইটা ঠিক করার ব্যবস্থা করি, তাহলে দাগটা অটোমেটিকই চলে যায় এবং পরবর্তীতে আর দেখে তো বোঝা যাবে না যে তার এখানে কোনো অপারেশন আদৌ করা ছিল। তো এই ধরনের চিকিৎসা নেওয়ার পরে দেখা যায় যে 18 বছর পরে যখন তার ফলোআপ কমপ্লিট হয়ে যায়, তার পরবর্তীতে তালু কাটার কারণে কি কোনো রকম সমস্যা হয়? কোনো রকম সমস্যা হবে না, কোনো রকম সমস্যা হয় না, সে নরমাল জীবনযাপন করতে পারবে। আচ্ছা, এই ধরনের ক্ষেত্রে দেখা যায় যে ছেলে বা মেয়েদের ক্ষেত্রে অনেক সময় দাঁতের যে অ্যালাইনমেন্টটা সেটা অনেক সময় কারেকশন করার দরকার হয়, সেক্ষেত্রে কি আলাদা করে তাদেরকে এই চিকিৎসাগুলো নিতে হয়? আমাদের হচ্ছে এই যে জন্মগত ত্রুটির চিকিৎসা, প্লাস্টিক সার্জারি সবসময় একটা টিমে বিশ্বাস করে। আমাদের টিমের ভিতরে হচ্ছে আমরা প্লাস্টিক সার্জারি একটা পার্ট শুধু আমরা দেখি, আমাদের সাথে হচ্ছে ডেন্টাল সার্জন বা ম্যাক্সিলোফেশিয়াল সার্জন খুবই ওতপ্রোতভাবে জড়িত, স্পিচ থেরাপিস্ট জড়িত, নিউট্রিশনিস্ট জড়িত, ক্লেফট কেয়ার নার্স আছে, স্পেশাল নার্স আছে। তার মানে আমরা হচ্ছে একটা টিম ওয়ার্কে প্লাস্টিক সার্জারি একটা পার্ট, এবং আমরা হচ্ছে সাধারণত দেখা যায় মেইন সার্জারি আমরা করে দেখে রোল প্লে করি, কিন্তু আমাদের সাথে দাঁতের অ্যালাইনমেন্ট ঠিক করা, তারপরে হচ্ছে পরবর্তীতে এটা ম্যান্ডিবলের গঠন ঠিক করা, এগুলোতে আমরা সবসময় আমরা ম্যাক্সিলোফেশিয়াল সার্জনদের সাথে একসাথে কম্বাইন্ড হিসেবে কাজ করা হয় এবং অপারেশনগুলো করা হয় যাতে এগুলো সাকসেস হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় জন্মগত ত্রুটির মধ্যে আপনি যেটা বললেন যে হাত পা ছোট হয় বা একটা আরেকটা থেকে মিল থাকে না, সেই ক্ষেত্রে আসলে তাদের চিকিৎসাগুলো কেমন? তাদের ক্ষেত্রে আমরা সবচেয়ে কমনলি পাই হাতের আঙ্গুলগুলো জোড়া দেওয়া, এবং হাতের আঙ্গুলগুলো জোড়া দেওয়ার ক্ষেত্রে আমরা সবসময় আমরা বাচ্চাদের বলি টাইম লাইন ফলো করতে। তার মানে হচ্ছে প্রথম 2 বছরের ভিতরে যদি দুটো আঙ্গুল জোড়া আছে, প্রথম 2 বছরের ভিতরে যদি আমরা অপারেশন করতে পারি, তাহলে এই হাত দিয়ে বাচ্চা একদম আগের মতো সকল কাজ করতে পারবে। আঙ্গুলগুলো আলাদা আলাদা হয়ে যাবে, আলাদা আলাদা করে দিলে 2 বছরের ভিতর করে দিলে ও একদম আগের মতো কাজ করতে পারবে। কিন্তু যদি দেখা যায় যে আঙ্গুল জোড়া আছে, আসছে 7 বছর 8 বছর বয়সে, ততদিনে মাথায় ইমপ্রিন্ট হয়ে যায় যে আমি এই হাত দিয়ে কিভাবে কাজ করতেছি। এইটাকে আমি যদি আঙ্গুল জোড়া দেখে গেলো খুলে দিয়েছি প্লাস্টিক সার্জারির মাধ্যমে, কিন্তু তারপরে ওর হাত ওই আগের মতো কাজ করবে, তখন হচ্ছে তাকে রিট্রেনিং করা লাগে এবং হচ্ছে খুব বেশি অভ্যস্ত করার একটা, তার মানে রিট্রেনিং করা লাগবে। আর একটা ব্যাপার হচ্ছে যে যত দেরি হবে তত এই জয়েন্টের গঠনগুলা হচ্ছে বিকৃত হয়ে যেতে থাকে। এই কারণে হচ্ছে এই দেখালো দুটো জয়েন্ট একসাথে জোড়া লেগে গেছে, কারণ হচ্ছে একসাথে আছে, মুভমেন্ট করতে পারতেছে না, বা একটা কম একটা বেশি আছে। যেমন আমরা সবচেয়ে বেশি চিন্তা করি হচ্ছে এই প্রথম ওয়েব স্পেস, তার মানে এই দুইটা আঙ্গুলের দৈর্ঘ্য তো সমান না, তাহলে এইটা যদি জন্মগতভাবে এরকম ছোট হয়ে থাকে, তাহলে যেটা ছোট আঙ্গুল সেটা বড় আঙ্গুলকে টেনে বাঁকা করে ফেলবে। তাহলে সেই অবস্থায় যদি এই আঙ্গুলটা বড় হতে থাকে, তখন একটা আঙ্গুলের দেখা গেলো একদিকে গ্রোথ হচ্ছে আর একটা আঙ্গুলের হাড়ের আরেক দিকে গ্রোথ হচ্ছে, তাহলে দুটো ডিসপ্রপোর্শন হয়ে যাচ্ছে। তখন আমরা যদি সোজা করার চেষ্টা করি তখন আর আঙ্গুলটা সোজা হবে না, তাহলে হাড়ের গঠনটা এই জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে যে এখানকার এই দুই জয়েন্টের মাঝখানের যে ছোট ছোট গ্যাপ থাকে, যেটার কারণে এটা খুব স্মুথলি নাড়াচাড়া করছে, এই গ্যাপগুলা সব অল্টার হয়ে যায়, তার মানে একটার সাথে একটা জোড়া লেগে গেছে, তখন সেই ক্ষেত্রে এই হাতের ফাংশন আর আগের মতো অবস্থায় আসবে না, একদম কমে যাবে। এই জন্য এগুলো হচ্ছে আমরা টাইমলাইন, যে 2 বছরের ভিতরে আসলে সবচেয়ে ভালো আউটকাম, আর তারপর থেকে ট্রেনিং লাগবে। আর অ্যাডাল্ট অবস্থায় করে আসলে শুধু আলাদা করা হয়, কিন্তু ফাংশনের ক্ষেত্রে আমরা খুব বেশি খুব একটা কাজ করা যায় না। আসলে এই যে জন্মগত ত্রুটিগুলোর কারণে যে প্লাস্টিক সার্জারিগুলো করা হয়, এই সার্জারি করার পরে বা করার সময় কোনো অসুবিধা হয় কিনা সেই বিষয়গুলো জানবো, কিন্তু একটা বিরতি থেকে এসে। দর্শক, সময় হয়ে গেলে ছোট্ট একটি বিরতি নিয়ে সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে।
বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আজ আমরা কথা বলছিলাম জন্মগত ত্রুটিতে সার্জারি কী কী হয় সেই বিষয়গুলো নিয়ে, এবং এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে আজকে আছেন ডাক্তার কাফি চৌধুরী। আমরা বিরতিতে যাবার আগে জানছিলাম যে আসলে জন্মগত ত্রুটি আসলে কী কী ধরনের হয়, বা হচ্ছে এর অপারেশনগুলো কেমন হয়। এই এত ছোট ছোট শিশুদের যখন অপারেশনগুলো হচ্ছে, তো এই বয়সে অপারেশন করার যে ব্যাপারটা, তখন ওখানে কোনো রিস্ক ফ্যাক্টর থাকে না? হ্যাঁ, এই ক্ষেত্রে হচ্ছে এটা একটা খুবই সুন্দর প্রশ্ন। এই ক্ষেত্রে রিস্ক থাকে, সেটা হচ্ছে আমাদের যখন এই টিমে প্লাস্টিক সার্জারি টিমে অপারেশন যখন করা হয়, তখন হচ্ছে বাচ্চাদের অ্যানাস্থেশিয়ার জন্য স্পেশাল ডক্টর একটা হয়, এবং বাচ্চাদের আমরা যথেষ্ট পরিমাণ ইভ্যালুয়েশন করে নিই। তার মানে বাচ্চার জন্মগত ত্রুটির সাথে এটা তো একটা আইসবার্গের মতো ফেনোমেনা। তার মানে হচ্ছে একটা অংশ আমরা শুধু উপরে দেখতে পাই, এছাড়া অন্যান্য জন্মগত ত্রুটি থাকতে পারে, বিশেষ করে হৃৎপিণ্ডে ছিদ্র থাকতে পারে। সেক্ষেত্রে হচ্ছে অ্যানাস্থেশিয়া দিলে বা অজ্ঞান করলে জ্ঞান নাও ফিরতে পারে। তা আমরা এই রিস্কটাকে ইলিমিনেট করার জন্য, মানে এই রিস্কটা যাতে না থাকে, এই জন্য আমরা সম্পূর্ণরূপে চেক আপ করে নেই। এবং এরপরেও তো সামান্য কিছু মিস আপ হতে পারে, কিন্তু সেটা ম্যানেজ করার ক্যাপাবিলিটি সাধারণত বড় বড় সেন্টারগুলোতে আমরা যেখানে কাজ করি এগুলোতে থাকে, যার ফলে মোটামুটি আমরা নিরাপদে অপারেশন করতে পারি। এরকম খুব কমই মিস আপ হয়। তাছাড়া কিছু কিছু অপারেশন তো আছে যেগুলো আর্লি বয়সে না করলে, যেটা আপনি বলছিলেন যে কম বয়সে না করলে পরবর্তীতে সেগুলো ফাংশনিং করাটা খুব আসলে দুরূহ হয়েছে। আচ্ছা, আমরা জন্মগত ত্রুটি সম্পর্কে জানছিলাম, কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হচ্ছে ইলেকট্রিক বার্ন নামে একটা আমরা ঘটনা সবসময় দেখে থাকি যে দুর্ঘটনা হচ্ছে, সেটা বাসাতেও হতে পারে, যারা হচ্ছে কারখানায় কাজ করছেন সেক্ষেত্রে হয়, কারেন্টের শক লেগে হঠাৎ করে মারা যাচ্ছে বা পুড়ে যাচ্ছে। আসলে সেই ক্ষেত্রে কি স্পট ডেটই হয়, নাকি আসলে কিভাবে হয় জিনিসটা যদি আমাদেরকে বলেন, বা কি ধরনের ক্ষতি হতে পারে? আচ্ছা, ইলেকট্রিক বার্ন হচ্ছে আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং এবং একটা স্পেশাল বার্ন। এই বার্নে হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করি এটাকে, একটা হচ্ছে লো ভোল্টেজ, একটা হচ্ছে হাই ভোল্টেজ। সাধারণত 1000 ভোল্টের নিচে যদি হয় তখন সেটা আমরা লো ভোল্টেজ ইলেকট্রিক বার্ন বলি, এবং সেটার ক্ষেত্রে হচ্ছে বাহ্যিক ক্ষতি কম হয়। কিন্তু যখন হাই ভোল্টেজ ইলেকট্রিক বার্ন থাকে, যে উপরে মেইন লাইন যাচ্ছে যেগুলা, এইগুলাতে হচ্ছে এত বেশি ক্ষতি হয় যে এটা ডিভাস্টেটিং, আমাদের কাছেও ম্যানেজ করা খুবই টাফ হয়ে যায়। এবং এর সাথে আরেকটা স্পেশাল আছে বাংলাদেশের জন্য, সেটা হচ্ছে সাধারণত লাইটনিং বলে, বজ্রপাত হওয়ার কারণে যে অনেক ক্ষেত্রে হয়, যেটা এই সময় কিন্তু অনেক বেশি হচ্ছে, তাই না? তো এই কারণে আমরা হাই ভোল্টেজ ইলেকট্রিক বার্নে সবসময় আমরা ভয় পাই, এই কারণে যে হাই ভোল্টেজ ইলেকট্রিক বার্ন থেকে রেস্কিউ করার পরে যখন আমাদের কাছে আসে, তখন সাধারণত দেখা যায় যে ডে 1-এ রোগী হাঁটাচলা করতেছে, দেখতে ভালো, হাতে শুধু কন্টাক্ট বার্ন আছে 2 হাতে বা পায়ে, কিন্তু দেখা গেল যে ডে 7-এর 7ম দিনে দেখা গেল তার পা একটা পচে গেছে বা হাত একটা পচে গেছে, এবং হাত বা পা কেটে ফেলা লাগে। এবং এইটা হচ্ছে যত ইমিডিয়েট নিয়ে আসা যায়, এটা রিসাসিটেশন তত দ্রুত হবে। এবং সবচেয়ে মজার কথা একটা ছোট্ট ঘটনা বলি, সেটা হচ্ছে আমরা কিছুদিন আগে ঢাকা মেডিকেল কলেজে একটা ইলেকট্রিক বার্নের বাচ্চা পেয়েছিলাম, যে বাচ্চাটা ময়মনসিংহ থেকে আসছে এবং খুবই ব্রাইট, সে মাদ্রাসার স্টুডেন্ট, এবং সে মাদ্রাসার বোর্ডে প্লেস করা, খুবই দরিদ্র পরিবার সন্তান, মাদ্রাসায় পড়ছে। এই হচ্ছে ছাদের উপরে আম পাড়তে গিয়ে একটা লাঠি দিয়ে, এবং লাঠিটা হচ্ছে লোহার রড ছিল, এটা দিয়ে হচ্ছে ওই কারেন্টের মেইন লাইন করে, এবং পরবর্তীতে আমাদের কাছে যখন আসে তখন আমরা দেখি তার একটা হাত নাই, একটা হাত পুরো আলাদা হয়ে গেছে, কিন্তু বাচ্চা সম্পূর্ণরূপে বেঁচে আছে, একদম মিরাকুলাস। এবং পরবর্তীতে হাতের যে অংশটুকু ছিল না, সেটা হচ্ছে একদম গোড়া পর্যন্ত আমরা কেটে পরে ওর লাইফ সেভ হয়, এবং শরীরে আর কয়েক জায়গায় ওর পোড়া ছিল, এবং দীর্ঘ, এবং ইলেকট্রিক বার্নের রিহ্যাবিলিটেশন হচ্ছে প্রক্রিয়া খুবই দীর্ঘ। এই যে তার একটা হাতের অংশ নেই বা হচ্ছে কেটে ফেলা হচ্ছে, যদি কোনো কারণে ধরেন একটা তারা চিকিৎসকের কাছে গেল না বা হচ্ছে বার্নটা রেখে দিল, সেক্ষেত্রে কি বডির অন্যান্য জায়গায় কি ছড়িয়ে পড়ে? হ্যাঁ, অবশ্যই। এটা এই অংশ থেকে পচন শুরু হবে, এবং উইদিন সাধারণত 7 থেকে 14 দিনের ভিতরে এটা পুরো বডিতে ছড়িয়ে যাবে, এবং হচ্ছে সে মারা যাবে, নিশ্চিত মারা যাবে ইলেকট্রিক বার্নে। তো এই কারণে ইলেকট্রিক বার্ন হচ্ছে খুবই স্পেশাল টাইপ, এবং ইলেকট্রিক বার্ন নিয়ে কিছু ভুল ধারণা আছে মানুষের। যেমন হচ্ছে মফস্বল এলাকায় আমরা দেখেছি যে ইলেকট্রিক বার্ন থেকে সাধারণত কারেন্টের শক লাগছে, রেস্কিউ করার পরে দেখা যাচ্ছে কেউ সরিষার তেল দিচ্ছে, কেউ আবার হচ্ছে এখানে কোনো পানি দেওয়া যাবে না, এরকম টাইপের একটা করছে। একটা দেখালো ইলেকট্রিক বার্নে এখানে চামড়া উঠে গেছে, কারেন্টের সাথে সম্পর্কিত, তাহলে তো পানি দিতে তো অনেকেই ভয় পাবে, তাই না? করে, কিন্তু এই বিষয়গুলো আসলে ইলেকট্রিক বার্নকে আমরা অন্য বার্নের মতোই চিকিৎসা করব, কিন্তু সাথে হচ্ছে একটা জিনিস আমরা করি যে ইলেকট্রিক বার্নের উপর থেকে বোঝা যায় না যে ভিতরে কতটুকু ক্ষতি হয়েছে, কারণ ইলেকট্রিক ইম্পালস যখন এই দিক দিয়ে পাস করে কারেন্ট, তখন দেখা যায় যে হাড্ডি পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে, হাড্ডি ইনস্ট্যান্ট কোনো রকম সিম্পটম নাও দিতে পারে। তাহলে এই জন্য এই ক্ষেত্রে হচ্ছে আমরা যে
তাকে যে ফ্লুইডটা দেই, স্যালাইনটা দেই, যে তার শরীরের যেটুকু চাহিদা থাকে তার সে পরিমাণে আমরা আরো বেশি ফ্লুইড দেই, এবং হচ্ছে তাকে খুব ইন্টেন্স মনিটরিং করতে থাকি, কারণ ইলেকট্রিক বার্নের সাইড ইফেক্ট হিসেবে তার কিডনি শাটডাউন হয়ে যেতে পারে। দেখলো ব্লাড ভেঙে গেছে, এই ব্লাডটা কিডনিতে তো ছাকনি হয়ে প্রস্রাবের সাথে বের হয়ে যাবে, কিডনিতে এটা জমা হয়ে রেনাল শাটডাউন, দেখলো তার 6 ঘন্টা 7 ঘন্টা কোনো প্রস্রাব হচ্ছে না, এবং এটা হচ্ছে অ্যালার্মিং। তখন আমরা অনেক রকম ইয়ে করি। তো এইটা যদি হচ্ছে হাসপাতালের বাইরে থাকে, বিশেষ করে বিশেষায়িত হাসপাতালের বাইরে এটা আসলে চিকিৎসা করার সুযোগ একটু কম, খুবই কম, এবং এইটা হচ্ছে ইমিডিয়েটলি যখন যেখানে ইনসিডেন্ট হবে সাথে সাথে বিশেষায়িত হাসপাতালে, বিশেষ করে যেখানে প্লাস্টিক সার্জন আছে সেখানে নিয়ে আসতে হবে। যদি কোনো কারণে বিশেষায়িত হসপিটালে নেওয়ার মানে সুবিধা যদি না পায়, অনেকে তো বুঝলোই না, যে যেহেতু আপনি বলছেন যে ধরেন আগুনে পুড়ে গেল, গরম পানি পড়ে গেল, সেক্ষেত্রে দেখা যায় যে এটা ফোসকা নিচ্ছে, লাল হয়ে উঠছে, কিন্তু ইলেকট্রিক বার্নে তো ইনস্ট্যান্ট অনেক ধরনের সিমটম নাও দেখা দিতে পারে। তাহলে ওই তাৎক্ষণিকভাবে ঘরোয়া পদ্ধতিতে বা ওই স্থানে দাঁড়িয়ে কি কি ব্যবস্থা নিবে? আচ্ছা, ওই স্থানে আমরা একদম প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে ইলেকট্রিক সোর্স থেকে তাকে সরিয়ে নেব, এবং সেটা সরিয়ে নেব হচ্ছে ইলেকট্রিসিটি পরিবাহী না এরকম কোনো জিনিস দিয়ে, যেমন হচ্ছে শুকনা লাঠি দিয়ে বা বাঁশ দিয়ে বা কাঠ দিয়ে, এরকম যেগুলো ভিতর দিয়ে কারেন্ট পাস করবে না, মানে শুকনা হতে হবে, শুকনা হতে হবে, ভেজা না। এবং তারপরে সরিয়ে নেবার পরে তারপরে তার প্রাথমিক পরিচর্যার ভিতরে তার যে জায়গাটা ক্ষতস্থান হয়েছে সেই ক্ষতস্থানের আমরা চিকিৎসা করব। তার ইমিডিয়েট হচ্ছে কোনো পালস অ্যাবনর্মাল হয়ে গেছে কিনা, বা সে ফেইন্ট হয়ে গেছে কিনা, বা অজ্ঞান হয়ে গেছে কিনা, বা তার কোনো রকম কোনো শারীরিক সমস্যা সে বলতে পারতেছে কিনা, বা হাত পায়ে সারা আছে কিনা, এই জিনিসগুলো ইমিডিয়েট কথা বলতে পারছে কিনা, এটা অ্যাসেস করব। অ্যাসেস করার পরে তারপরে তাকে যথাসম্ভব দ্রুত হাসপাতালে নিয়ে যাব। এবং ক্ষতস্থানের চিকিৎসা হচ্ছে ঘরোয়া চিকিৎসা, সেটা হচ্ছে পরিষ্কার পানি দিয়ে এটা সুন্দর করে পরিষ্কার করে, ঘরোয়া যে অ্যান্টিসেপটিক সাধারণত সবারই বাসায় থাকে, কোন একটা অ্যান্টিসেপটিক দিয়ে, তো অনেক সময় দেখা যায় আমরা ঠান্ডা পানিতে বা আইস দেওয়ার কথা বলে থাকি, তো এই ক্ষেত্রেও কি আইস দিবে? নরমাল পানি দেব। আইস দেওয়াতে একটা বড় সমস্যা হয় কি, যে আইস দিলে এখানকার লোকালাইজ রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়, রক্ত চলাচল আরো বন্ধ হয়ে যায়। এইজন্য আমরা আইস না দিয়ে আমরা বলি যে নরমাল পানি, যেটা ট্যাপের ওয়াটার এনাফ। ইনস্ট্যান্ট ট্যাপের ওয়াটার বা নরমাল পানি দিয়ে ওই জায়গাটা ভেজা ভেজা বা পানি ঢালতে, মানে যতটুকু সময় তাকে রাখা যাচ্ছে, এরপরে তো পরিষ্কার করে তারপরে অ্যান্টিসেপটিক দিয়ে আমরা হচ্ছে হাসপাতালে নিয়ে যাব। হাসপাতালে নিয়ে গেলে এখন বাংলাদেশে হচ্ছে মেডিকেল সায়েন্স অনেক এগিয়ে গেছে এবং সব ডাক্তারই এফিশিয়েন্ট, যার ফলে একটা উপজেলা হেলথ কমপ্লেক্সেও জানে যে ইলেকট্রিক বার্নে প্রথমে একটা রোগী আসলেই প্রথমে যে কাজটা করবে ওরা ইসিজি করে। ইসিজির কারণ হচ্ছে ইলেকট্রিক ইম্পালস যখন আমাদের শরীরের ভিতর দিয়ে যায়, তখন হার্টের যে এসএ নোড থাকে, হার্টের যে ইম্পালস থাকে, সেই ইম্পালসকে সুপার এডেট করে হার্ট অ্যাটাকের মতো করে দিতে পারে। তাহলে সেই ক্ষেত্রে তার হচ্ছে এই টাকিকার্ডিয়া আছে কিনা, বা হার্টের রিদমে কোনো চেঞ্জ আছে কিনা, ইমিডিয়েট আমরা একটা ইসিজি করে দেখব, এবং তার পরবর্তীতে তাকে অ্যাসেস করব যে তার পুরো অংশ কতটুকু, এবং তারপরে আমরা তাকে সেই পরিমাণে অ্যাসেস করে তারপর ট্রিটমেন্ট শুরু করব, ফ্লুইড দেওয়া শুরু করব, তাকে রেস্ট দিব, এবং তাকে হচ্ছে ওন্ডের জন্য স্পেশাল কেয়ার নিব। বিশেষ করে ইলেকট্রিক বার্নে যেটা সবচেয়ে ডিভাস্টেটিং, যেটা প্রথমে বোঝা যায় না, হাতের দেখা গেলো এখানে টাচ লাগছে একটা কারেন্টের তারের, পরবর্তীতে দেখা যায় এখানে কম্পার্টমেন্ট সিনড্রোম হয়ে পুরো হাত পচে যাচ্ছে। কিভাবে? এইখানে দেখা গেলো যে দুটা হাড় আছে এবং দুটা হাড়ের মাঝখানে অনেকগুলো মাংসপেশি আছে, এগুলো অনেকগুলো ঘর দিয়ে আলাদা করা। তো এইখানে যখন কারেন্টের ইম্পালস পাস করে, তখন এইখানের যে ক্ষতিগ্রস্ত টিস্যুগুলো থাকে, এগুলো যখন নষ্ট হয়ে পানি জমে, তখন এইখানে দেখালো রক্তনালী যেগুলো পরের অংশে রক্ত চলাচল করতেছে সেগুলো বন্ধ করে দেয়। তাহলে বন্ধ করে দিলে দেখা যাবে যে এইখানে টিস্যু নষ্ট হওয়ার কারণে পানি জমে পরবর্তী অংশ রক্ত চলাচল নষ্ট করে দিচ্ছে, তাহলে পরের অংশটুকু পচে যাবে। তাহলে আমরা যেটা করি, ইমিডিয়েট যখনই দেখি যে আমরা এই হাতে বা পায়ের কোনো অংশে এরকম রক্ত চলাচল হ্যাম্পার হচ্ছে, যেটা আমরা কম্পার্টমেন্ট সিনড্রোম বলি, ইমিডিয়েট এখানে হচ্ছে আমরা রিলিজ করে দিই। তার মানে এখানে ইনসিশন দিয়ে রিলিজ করে দিই, যাতে প্রেশারটা না থাকে ভিতরে, রক্তনালীর উপর প্রেশার না থাকে, তাহলে হাতটা সেভ হয়ে গেল। তাহলে এই জিনিসটা হচ্ছে 6 থেকে 8 ঘন্টার ভিতরে যদি না করি দেখলো 10-12 ঘন্টা বা 24 ঘন্টা পার হয়ে গেছে, তখন এই হাতটা বা পাটা সেভ করা খুবই টাফ হয়েছে, কারণ ততক্ষণে তো জায়গাগুলো টিস্যুগুলো তো নষ্ট হতে থাকে, পচে যেতে থাকে, তাই না? তো সেক্ষেত্রে যদি রিহ্যাবিলিটেশন করার যদি প্রয়োজন হয়, যদি ধরেন পচে গেল, কেটে ফেলতে হচ্ছে, সেক্ষেত্রে কি নতুন করে লাগানো সম্ভব হয়? জানবো, একটা প্রশ্ন আছে আমাদের দর্শক আছে সাথে, আমরা প্রশ্নটা নিয়ে। দর্শক নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তোফাজ্জল হোসেন ঝিনাইদহ থেকে বলছি। জি তোফাজ্জল হোসেন, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো, আমি আজ 9 বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্ট করে মেরুদণ্ড এবং স্পাইনাল কর্ড ফ্র্যাকচার হয়ে যায়, যার কারণে মাজা থেকে পায়ের পাতা পর্যন্ত অবশ হয়ে গেছে, প্যারালাইজড। জি। এখন সমস্যা হলো
মানে প্রস্রাব দেখছে, পায়খানা রাস্তা সাইড দিয়ে উপরে শুধু ঘা হয়। আচ্ছা, ডাক্তার আমি হুইল চেয়ার ইউজ করি, ডাক্তার বলেছে হুইল চেয়ার বেশি ইউজ করা যাবে না, বসে থাকলে ঘা হবে। এখন বিছনায় শুয়ে থাকি, তারপরে ঘা হয়ে যায়। আচ্ছা জি, যদিও আমাদের আজকে টপিকের সাথে কোনো সম্পর্কিত না, তারপরে যদি কোনো প্রশ্ন যদি করেন দর্শক। প্লাস্টিক সার্জারি এবং খুবই সুন্দর একটা প্রশ্ন, যে এটা প্লাস্টিক সার্জারির পার্ট, এটা হচ্ছে প্রেসার সর ওনার ডেভেলপ করতেছে। তার মানে লং টাইম প্রশ্ন করবেন দর্শককে, দর্শক সাথে আছেন আমাদের, আমরা অলরেডি বুঝে গেছি যে আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনি আমাদের সাথে থাকুন, আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব প্লিজ। আচ্ছা, এটা হচ্ছে প্রেসার সর, এটাও প্লাস্টিক সার্জারির একটা চ্যালেঞ্জ, এবং উনি ওনার সমস্যাটা সংক্ষেপে খুবই সুন্দর করে বলছে, যার ফলে আমরা অলরেডি বুঝে গেছি যে ওনার কি হচ্ছে। একটা হচ্ছে যে ওনার যেহেতু স্পাইনাল কর্ডের নিচের অংশ অবশ হয়ে যাওয়ার কারণে তার এইদিকে সারা শব্দ নাই, যার ফলে এখানে একই পজিশনে আধা ঘন্টার বেশি যখন শুয়ে থাকবে তখন এখানকার রক্ত চলাচল কিছুটা কমে যাচ্ছে। রক্ত চলাচল কমে যাওয়ার এটা দীর্ঘ সময় থাকলে তখন এই অংশটা পচন ধরবে। তো এই কারণে উনি যে হুইল চেয়ার বাউন্ড বলছে, হুইল চেয়ারে থাকলে তখন হচ্ছে পশ্চাৎদেশের নির্দিষ্ট দুটো অংশে এই ঘাটা হয়, আর এটা যদি শুয়ে থাকা হয় তখন আবার দেখা গেল যে আবার নির্দিষ্ট কিছু অংশে হয়, কোমরের দিকেও, হ্যাঁ কোমরের দিকে হয়, স্যাক্রামের উপরে সাধারণত হয়, পিঠের দিকে হয়। তো এইটা থেকে এটার চিকিৎসা হচ্ছে চিকিৎসার অনেকগুলো পদ্ধতি আছে। আমাদের অপারেশন, এটার অপারেশন আমরা প্লাস্টিক সার্জনরা খুবই কমনলি করি, এটা খুবই কমন একটা ব্যাপার। তবে এটা থেকে বেঁচে থাকার উপায় আছে। বেঁচে থাকার উপায় হচ্ছে কেয়ার গিভার যে সাথে থাকবে তাকে খুব এক্সপার্ট হতে হবে এবং সহানুভূতিশীল হতে হবে, যে দেখাশোনা করবে। তো ওনার সাথে যিনি থাকেন, উনি যদি কখনো ঢাকা মেডিকেলে বা আমাদের কোনো প্লাস্টিক সার্জনকে দেখান, আমরা কিছু নিয়ম শিখিয়ে দেবো। কীরকম নিয়ম? একটা হচ্ছে তাকে নির্দিষ্ট সময় পরপর পজিশন চেঞ্জ করে দিতে হবে। তার মানে উনি চিত হয়ে শুয়ে থাকলে 20 মিনিট পরে একটু উঠলো, কোমরে দেখা গেলো 2 হাতে পাশ দিয়ে ভর দিয়ে একটু কোমরটা উঁচু করলো, জাস্ট যদি 30 সেকেন্ড উঁচু করে তাও অনেকটুকু উপকার হবে। তারপরে সাথে যে কেয়ার গিভার থাকবে বা সাথে যিনি ওনার দেখভাল করেন, তিনি তাকে একাত এভাবে কাট করে দিবেন, যে কোনো পাশ পরিবর্তন করে দিবেন। উনি হুইল চেয়ারে বসলে নির্দিষ্ট সময় পরপর হুইল চেয়ারের 2 হাতল ধরে একটু উঁচু হবেন, হ্যাঁ এটা করবেন। এবং তারপরে হচ্ছে উনি নিয়মিত গোসল করবেন, এই জায়গাগুলো পরিষ্কার রাখবেন। এবং ওনার যেহেতু নিচের দিকে অবশ, সাধারণত পায়খানা প্রস্রাবের কথা বলতে পারেন না, তাহলে উনি সাথে যে কেয়ার গিভার থাকবে বা সাথে যে মানুষটা থাকবে তাকে দেখাশোনা করেন, উনি যেন হচ্ছে এই জিনিসগুলা খুব দ্রুত পরিষ্কার করে দেন। তাহলে এই জায়গাকার কোনো ময়লা যদি এই ঘায়া পর্যন্ত না পৌঁছায় তাহলে ঘাটা খুব দ্রুত সুস্থ হবে। আর একটা হচ্ছে যে এই জায়গাগুলো ইমোলেন্ট দিয়ে, তার মানে যে ঠোঁটে দেওয়ার ভ্যাসলিন বা অলিভ অয়েল বা নারকেলের তেল যেটা বলি, যেটা সবচেয়ে ময়েশ্চারাইজার, এগুলো দিয়ে এই জায়গাগুলো দিনে 2-3 বার করে লাগিয়ে ভেজা ভেজা করে রাখবেন। এবং উনি হচ্ছে পুষ্টিকর খাবার খাবেন। এবং এইসব ক্ষেত্রে দেখা যায় যে আমরা উপদেশ দিই লো রেসিডুয়াল ডায়েট, যেগুলো তার মানে যেগুলোতে পায়খানা পরিমাণ কম হবে সেইগুলো খেতে, যাতে হচ্ছে এইদিকে তার সয়েলিং না হয়। এবং সর্বোপরি হচ্ছে এই ধরনের রোগীদের দরকার হচ্ছে খুব সহানুভূতিশীল একজন সাহায্যকারী, যে তাকে দেখভাল করবে। কারণ ওনার হচ্ছে, এবং তবে ওনার জন্য সবচেয়ে আশার বাণী যে উনি যেহেতু দীর্ঘদিন বিছনায় আছেন, উনি জানেন যে কি কারণে ঘা হচ্ছে, এই যে এই কথাগুলো বললে কোন দিকে শুলে বেশি হচ্ছে সেটা তো উনি জানছেন। নিজে হচ্ছে একটু সচেতন হয়ে দেখা গেল যে নিজে কিছু ম্যানিপুলেশন করে নেওয়া সম্ভব। যেমন দেখা গেল যে ছাদ থেকে 2টা রশি দিয়ে রিং ইয়ে করে নিলাম, যে আমি একা কেয়ার গিভার নেই, মানে আশেপাশে সাহায্যকারী কেউ নাই, আমি রিং ধরে উঁচু হলাম। বা আরো সিম্পল প্রসিডিউরের ভিতরে আমরা বলি যে খাটের এক প্রান্তে একটা গামছা বেঁধে বা একটা কাপড় বেঁধে আমি শুয়ে থাকলাম, দেখা গেল কাপড়টা ধরে একটু উঠে বসলাম, বা 2 পা উঁচু করার ব্যবস্থা। এরকম হচ্ছে নিজস্ব কিছু ম্যানিপুলেশন দিয়ে, তার মানে কোনো একদিকে যদি দীর্ঘক্ষণ প্রেসার না থাকে তাহলে সেই জায়গায় ঘা হবে না। তার মানে ওনাকে হচ্ছে মোবিলাইজেশনের উপরে থাকতে হবে, মুভমেন্টের উপর থাকতে হবে। জায়গাটার মধ্যে একঘেয়েমি অনেক সময় ধরে রাখা যাবে না, মানে বন্ধ করে রাখা যাবে না, একটু বাতাস চলাচল করতে হবে এবং ময়েশ্চারাইজার দিয়ে জায়গাটা ময়েস্ট করে রাখতে হবে। এই ক্ষেত্রে অনেকে পাউডার ইউজ করেন যে ড্রাই রাখার জন্য, ড্রাই রাখাটা কি উচিত না? বেশি ব্যবহার না করাটা, কারণ হচ্ছে পাউডার একটা, এখন পাউডার ব্যবহার করা যায়, কিন্তু আমরা যেটা করি এক পাউডার উপরে দেখালো আবার পাউডার দিচ্ছি এবং একটা আলাদা স্তর তৈরি হলো, এটার ভিতরে আবার ব্যাকটেরিয়া এনট্র্যাপমেন্ট হয়ে থাকতে পারে। তাহলে ভিতরে কতটুকু ঘা হচ্ছে এটা মনিটর করা যাবে না। তাহলে এই ধরনের রোগীদের সাধারণত ঘা প্রাথমিক অবস্থায় থাকলে এটা সাধারণত মলম লাগালে এবং পোস্টার চেঞ্জ করলে পরেই দেখালো কাজ হয়ে যাবে। আর দীর্ঘ হলে পরে যদি গর্ত হয়ে হাড্ডি দেখা যায় সেক্ষেত্রে অবশ্যই তাকে মেডিকেল কলেজে আসতে হবে এবং এটার অপারেশন খুব সুন্দর অপারেশন। অসংখ্য ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকেই আছেন যারা সারাক্ষণ বিছানায় থাকছেন,
থাকছেন বা হুইলচেয়ারে থাকছেন, এরকম বেডসোর নিয়ে অনেকেই খুব কষ্ট পাচ্ছেন এবং তারা বুঝতে পারে না আসলে কিভাবে এটাকে ম্যানেজমেন্ট করলে একটু কম হবে। আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়টাকে আলোচনা করার জন্য। আমরা আবার ফিরবো এই বিষয় নিয়ে কথা বলার জন্য একটা বিরতি থেকে এসে। দর্শক, সময় হয়ে গেলে ছোট্ট একটি বিরতি নিয়ে সাথেই থাকুন, ফিরছে কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আজ আমরা কথা বলছিলাম জন্মগত ত্রুটি সার্জারি নিয়ে এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের স্টুডিওতে আছেন ডাক্তার কাফি চৌধুরী। আমরা অনেকগুলো ইস্যু জানলাম যে আসলে বার্ন হলে কী ধরনের সমস্যা হয়, তারপর হচ্ছে এই জন্মগত ত্রুটির কারণে যে অপারেশনগুলো হয় সেগুলো সম্পর্কে জানলাম। কিন্তু যখন একটা বার্ন হয় বা কারো বার্ন হচ্ছে পুড়ে যাচ্ছে বা হচ্ছে যে ইলেকট্রিক বার্নের ক্ষেত্রে বার্ন হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কিছু কিছু অংশ তো কেটে ফেলতে হয়, অনেক সময় না চাইতেও কেটে ফেলতে হয়। চিকিৎসকরা জানেন যে আসলে কতটুকু পর্যন্ত রাখা যায়, যাবে না। এরপরে আসলে কি সে সারা জীবন এরকমভাবেই কি থাকবে, নাকি এইখানে প্রতিস্থাপন বা রিহ্যাবিলিটেশনের কোনো ব্যবস্থা কি করা যায়? আচ্ছা, পোস্ট বার্ন রিহ্যাবিলিটেশন একটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটা হচ্ছে ইলেকট্রিক বার্নের ক্ষেত্রে সাধারণত যারা হাত বা পা কেটে ফেলা হচ্ছে তাদের ক্ষেত্রে হচ্ছে রিহ্যাবিলিটেশন একরকম। সেটা হচ্ছে তাদের জন্য আমরা হচ্ছে কৃত্রিম হাত বা পায়ের সাধারণত অ্যাডভাইস করি, এবং এটা হচ্ছে বিশেষায়িত সেন্টারগুলোতে যেমন শেখ হাসিনা বার্নে বা ঢাকা মেডিকেলে ব্র্যাকের লিম্ব সেন্টার আছে, এদের কিছু সহায়তা নেওয়া হয়। এবং এছাড়াও হচ্ছে সাভারে সিআরপি আছে, এদের সহায়তা নেওয়া হয়, বা পঙ্গু হাসপাতালের আশেপাশে বা নিটোরের আশেপাশে এই লিম্ব ব্রেসের ব্যবস্থা আছে। এটা হচ্ছে এক ধরনের যে কৃত্রিম হাত পা দ্বারা প্রতিস্থাপন করা হয়। আর একটা হচ্ছে এটার খুব অ্যাডভান্স লেভেলের আরও কিছু অপারেশন আছে, যেটা হচ্ছে আমাদের দেশে এখন ওইভাবে শুরু হয়নি। সেটা হচ্ছে ট্রান্সপ্লান্ট করা। দেখা গেলো যে মরণোত্তর কোনো হাত দেওয়া হচ্ছে বা ফেসিয়াল ওরকম ডিসফিগারেশনে ফেস ট্রান্সপ্লান্ট করা হচ্ছে। এই জিনিসগুলো আমাদের দেশের কনসেপ্টে এখনো ওইভাবে চালু হয়নি, কিন্তু এটা একটা অপশন হতে পারে। আচ্ছা, যে আমরা কিছুদিন আগে দেখেছি ইন্ডিয়াতে আফগানিস্তানের একজন বোমাতে দুটা হাত উড়ে গেছে একজনের, ওনাকে ইন্ডিয়া থেকে এটা পুরো হাত প্রতিস্থাপন মরণোত্তর হাত দান করছে। মানে ইন্ডিয়ার একজন লোক আরেকজনের হাত নিয়ে এসে তার হাতে প্রতিস্থাপন করে অ্যাটাচ করে দেওয়া হচ্ছে। এবং ইটালিতে দেখা গেছে ফেসিয়াল ট্রান্সপ্লান্ট করা হয়েছে। তার মানে তার হচ্ছে যুদ্ধে মুখ পুরো বিকৃত এবং রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মুখ বিকৃত হয়ে গেছিল। এটা হচ্ছে পুরো একজন মরণোত্তর ফেসিয়াল ট্রান্সপ্লান্ট করা হয়েছে। তার ফেসের পুরো চামড়া সহ মাংস পুরাটা নিয়ে এসে তার ফেসে লাগিয়ে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে অ্যাডভান্স স্ট্র্যাটেজি। এটা আমাদের দেশে এখনো আসেনি। আর আরেকটা রিহ্যাবিলিটেশনের ব্যাপার আছে, নর্মাল আগুনে পোড়া বা দেখা গেলো অ্যাসিড বার্ন বা অ্যালকালি বার্ন, এইগুলোর পরবর্তীতে কি করা হবে। এটা রিহ্যাবিলিটেশনও খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আমরা যখন হাসপাতালে ভর্তি থাকছি তখন একটা চিকিৎসা নেওয়ার পরে মোটামুটি ঘা শুকায় গেলে, যেহেতু আমাদের সরকারি হাসপাতালগুলোতে সিট অত বেশি নাই, আমরা যত আর্লি সম্ভব তাকে ছেড়ে দিই। কিন্তু তার পরবর্তীতে তার কিছু নিজস্ব কেয়ার থাকে এবং পরের 2 বছর জায়গাগুলো তো ক্ষতগুলো খুব দাগটা খুব প্রমিনেন্ট হয়ে যায়, যেটা যে ভুক্তভোগী তার নিজের ক্ষেত্রে কিন্তু দেখতে কিন্তু অসহনীয় হয়ে যায়, তাই না? সেই ক্ষেত্রে কি করে? সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যেটা বলি যে আগুনে পড়ে গেলে দেখালো এখানে অনেকটুকু অংশ পুড়ে গেছে, এই মুহূর্তে ঘা শুকাইছে কিন্তু দেখে সাদা হয়ে আছে। এই অবস্থা আমরা তাকে যে অ্যাডভাইসগুলো দেই সেটা হচ্ছে একটা হচ্ছে সূর্যের আলো থেকে প্রোটেক্ট করার জন্য তাকে বলি এখানে পরের 6 মাস কখনোই সূর্যের আলো লাগানো যাবে না। রোদ লাগালে এটা পিগমেন্টেশন এত বেশি হবে যে একদম কালো হয়ে যাবে। তাহলে হচ্ছে একটা সানস্ক্রিন ইউজ করবে, অথবা ফুল হাতা জামা পরবে, অথবা ক্যাপ পরবে, যদি ফেস হয় তাহলে ক্যাপ পরবে। আর হচ্ছে আরেকটা ইমোলেন্ট লাগাবে, যেটা হচ্ছে ময়েশ্চারাইজার। এটা হচ্ছে আমরা একদম সস্তা থেকে শুরু করে দামি যেরকম লাগাতে পারে সেই মতো করতে পারে। কেউ ঠোঁটে লাগানো ভ্যাসলিন লাগাতে পারে, ভ্যাসলিন লোশন লাগাতে পারে, অলিভ অয়েল লাগাতে পারে, তারপরে এরকম যে যেরকম পারে এটা লাগাবে। আর একটা হচ্ছে এর পরবর্তীতে সাধারণত দেখা যায় পরের 3 মাস 6 মাস হচ্ছে এখানে প্রচন্ড চুলকাতে পারে। তাহলে সেই জন্য পেশেন্ট হচ্ছে যদি আমাদের ফলো আপে থাকে রেগুলার, তাহলে হচ্ছে আমরা এটার ম্যানেজমেন্ট দিতে পারবো। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যখনই এই পোড়াটা একটু ডিপ হয়ে যায় এবং হচ্ছে এই জয়েন্টের উপরে থাকে, তখন এই গিরাগুলা সাধারণত শক্ত হয়ে যায় অথবা বাঁকা হয়ে যায়, মুভ করতে পারে না। এটা সময়ের সাথে সাথে দেখা গেলো যে প্রথম এটা নাড়াচাড়া করতে ব্যথা লাগতেছে, তখন এই বাচ্চারা বা বয়স্ক মানুষরাও দেখা গেলো এটা নড়াচড়া করায় না। এতে ধীরে ধীরে দেখা যায় যে একটা গিরা যখন নড়াচড়া করাবে না তখন এটা শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে এটার কাজ আর থাকবে না, মানে রিজিড হয়ে যাবে, এক জায়গাতে আটকে যাবে আর নাড়াতে পারছে না। তাহলে এইটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমার ডান হাত পুড়ে গেছে, দেখলে এইটুকু আগুনে পুড়ে গেছিল, সেক্ষেত্রে এই জায়গাটাকে নতুন করে কি আগের অবস্থানে নিয়ে আসা সম্ভব?
এই ক্ষেত্রে আমরা যদি দেখা যায় যে এটা ডিপেন্ড করে হচ্ছে কত সময় পরে আমাদের কাছে আসছে, যেমন অনেকে আসে যে হাতে এইভাবে দেখলো বাঁকা হয়ে গেছে, তখন এটা যদি 2 বছরের ভিতরে আসে বা এই জয়েন্টগুলোর ডেভেলপমেন্ট কমপ্লিট হওয়ার পরে আসে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে এটার আউটকাম মোটামুটি ভালো, আমরা এটা রিকনস্ট্রাকশন করে দিতে পারি। কিন্তু দেখা গেলো যে কোনো একটা ছোটবেলায় পুড়ে গেছে, 2 বছর বয়সে পুড়ে গেছে, 10 বছর বয়সে তার মনে হয়েছে হঠাৎ করে যে প্লাস্টিক সার্জারির কথা শুনে যে আমরা এইবার চিকিৎসা নেব। তো এই সময় ওই যে ওইরকম যে প্রত্যেকটা হাড়ের গঠন দেখালো জয়েন্টটা অ্যাবনর্মাল হয়ে যাবে, এর মাঝখানে যে ফাঁকা অংশ সেটা বন্ধ হয়ে গেছে, তারপরে প্রত্যেকটা হাড় এক এক ডিরেকশনে মানে এক এক দিকে এক একভাবে বাড়ছে, তার মানে এটা যখন আমরা সোজা করতে যাই তখন আর এটা ঠিক মতো সোজা হবে না। এবং আরেকটা বড় ব্যাপার যে যখন হাত ভাঁজ হয়ে হাত বড় হতে থাকে তখন রক্তনালীগুলো তো ছোট হয়ে যায়, যখন আমি টান করবো রক্তনালী টান পড়বে, তাহলে টান পড়লে রক্তনালী যদি বন্ধ হয়ে যায় তাহলে হাতটা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এই জন্য আমরা বলি যে কোনো পোড়া রোগী বাসায় যাবার পরেও ডাক্তারদের ফলোআপে পরের 2 বছর থাকবে, পরের 2 বছর থাকলে এর মাঝখানে যে এই সমস্যাগুলো এর মাঝখানে দেখা দিবে, এবং এই সমস্যাগুলো যদি আর্লি আমরা ইন্টারভেনশন করতে পারি তাহলে সেটা খুব ভালো চিকিৎসা আছে। এবং আরেকটা বড় ব্যাপার যেখানে অনেক সময় দাগগুলো কি মিলিয়ে দেওয়া যায় বা হচ্ছে ন্যাচারালি স্কিনটা কি ফিরিয়ে আনা সম্ভব? দাগ মিলানোর জন্য আমরা অনেক রকম ম্যানুভার করি, আমরা হচ্ছে কিছু ইমোল্যান্ড দিই, ইনিশিয়ালি ইমোল্যান্ড দিই কিছু, এবং কিছু হচ্ছে স্কার রিমুভাল ক্রিম আছে, এইগুলো হচ্ছে প্রথম দিকে দেওয়ার সুযোগ আছে। তো এইগুলো হচ্ছে সুযোগ আছে কিছু, কিন্তু 100% আগের মতো হবে কিনা এটা স্কার কোয়ালিটির উপর ডিপেন্ড করবে। সেটা কি প্লাস্টিক সার্জারি দিয়ে সম্ভব না যে স্কিনটাকে রিপেয়ার করে আগের মতো নিয়ে আসা? না, এটা হচ্ছে স্কিন সাধারণত দেখা যায় যে ডিপ বার্ন যদি হয় আমরা সাধারণত পায়ের চামড়া থেকে নিয়ে এসে হাতে লাগিয়ে দেই, তো দুটো চামড়ার তো টেক্সচারের ভিতরে কিছু ইমপেয়ারমেন্ট কালার ভিতরে আলাদা থাকবে, এই জন্য এইটা হচ্ছে 100% আগের মতো না হলেও চলনসই হবে, এইটুকু বলা যায়। কিছুটা প্লাস্টিক সার্জারি মানেই হচ্ছে খুব দামি একটা সার্জারি বা অপারেশনের কথা সবাই মনে করে থাকেন, আসলে কি তাই যে অনেক বেশি খরচ হয় এই অপারেশনগুলো করতে? না, প্লাস্টিক সার্জারি আসলে অনেক দামি বা সৌন্দর্যবর্ধনের অপারেশন ব্যাপারটা তা না। প্লাস্টিক সার্জারির অনেকগুলো ভাগ আছে, এর ভিতর অ্যাস্থেটিক সার্জারি হচ্ছে সৌন্দর্যবর্ধনের অপারেশন, সেটা হচ্ছে খুবই ক্ষুদ্র একটা অংশ। প্রত্যেক প্লাস্টিক সার্জনের প্রথম মোটো থাকে হচ্ছে রিকনস্ট্রাকটিভ সার্জারি। রিকনস্ট্রাকটিভ সার্জারি মানে এই যে আমার জন্মগত ত্রুটি, হাত পা বাঁকা হয়ে গেছে, বিকলাঙ্গ হয়ে গেছে, এইগুলোকে নর্মাল ফাংশনে নিয়ে আসা, এবং নর্মালে ফাংশনে নিয়ে আসার এই অপারেশনগুলো খরচ ওরকম বেশি না যেটা হচ্ছে সৌন্দর্যবর্ধনের খরচ। তাহলে এই জন্য প্লাস্টিক সার্জারি মানে যে অনেক টাকার অপারেশন ব্যাপারটা তা না। আর একটা হচ্ছে যে প্রেশার সর বা বেড সর, এগুলো হচ্ছে ওরকম খরচবহুল অপারেশন তা বলা যাবে না, এটা হচ্ছে সামর্থ্যের ভিতরেই করা সম্ভব। যেগুলো অ্যাস্থেটিক সার্জারি সেগুলোতে সাধারণত খরচ একটু বেশি থাকে সৌন্দর্যবর্ধনের ক্ষেত্রে। আসলে আপনি তো ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে আছেন, তো এটা তো ঢাকার মধ্যে, এবং যারা হচ্ছে ঢাকার ভিতরে আছেন বা আশেপাশে আছেন তারা আসলে চিকিৎসা নিতে পারে, কিন্তু যারা পার্শ্ববর্তী এলাকাগুলোতে আছে, প্রত্যন্ত গ্রামে থাকছেন, তাদের ক্ষেত্রে আসলে কি এলাকায় কি কোনো ব্যবস্থা আছে নাকি তাদের সবাইকে ঢাকাতেই আসতে হয় চিকিৎসা নিতে? আচ্ছা, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। আসলে হচ্ছে আমাদের বড় বড় মেডিকেল কলেজগুলোতে খুব সুন্দর বার্ন ইউনিট আছে, যেমন আমি এর আগে রাজশাহী মেডিকেল কলেজ বার্ন ইউনিটে কাজ করছি, এবং ওখানে প্লাস্টিক সার্জন আছে ডাক্তার আফরোজা নাজনীন আশা ম্যাডাম, উনি হচ্ছে আমার গুরু, এবং উনি খুবই ভালো, খুবই দক্ষ প্লাস্টিক সার্জন। রংপুর মেডিকেলে খুবই দক্ষ প্লাস্টিক সার্জন স্যাররা আছেন, ময়মনসিংহ মেডিকেলে আছেন, প্রত্যেক বিভাগে খুব ওয়েল ইকুইপড আছে এবং খুবই দক্ষ সার্জন আছে। তার মানে আমরা বলতে পারি যে আসলে সবাইকে দৌড় দিয়ে যে ঢাকাতেই আসতে হবে তা কিন্তু না, তাদের বিভাগীয় যে সদর হাসপাতালগুলো আছে সেখানে তারা গেলে এই প্লাস্টিক সার্জারির মতন ভালো চিকিৎসাগুলো তারা কিন্তু শতকরা 99 ভাগ চিকিৎসা হচ্ছে বিভাগীয় শহরগুলোর মেডিকেল কলেজ আছে এবং খুব এফিশিয়েন্ট সার্জন আছে। এইটুকু অসংখ্য ধন্যবাদ, কারণ আমরা খুব গুরুত্ব কিছু বিষয়গুলো সম্পর্কে জানলাম। শেষ মুহূর্তে অনুষ্ঠানের শেষের দিকে এসে একটা বিষয় জানবো, সেটা হচ্ছে যে এখন এই সময়টা গ্রীষ্মকালের যে সময়টা, এই সময় ঝড় বৃষ্টি আমাদের কিন্তু লেগেই থাকে, তার সাথে বজ্রপাত হচ্ছে। বজ্রপাতে দেখা যায় অনেক সময় কারো ইনস্ট্যান্ট মৃত্যু হয়ে যাচ্ছে, তারা বার্ন হয়ে যাচ্ছে। যদি কোনো কারণে বজ্রপাতে বার্ন হয়ে যায় সেই ক্ষেত্রে তার চিকিৎসাটা কি হয় এবং ব্যবস্থাটা আসলে কি নেবেন? আমাদের প্রথম কথা হচ্ছে বজ্রপাতের যে সময়টা, এই সময়টাতে আসলে বজ্রপাত থেকে কিভাবে বেঁচে থাকা যায় এই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর বজ্রপাতে দুই ধরনের ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে যদি ডিরেক্ট লাইটনিং হয়, তার মানে ডিরেক্ট বজ্রপাত তার উপরে পড়ে, তাহলে এটা একদম হাই ভোল্টেজ ইলেকট্রিক বার্ন, এটা সাধারণত ইমিডিয়েট ডেথ হয়। আর এছাড়া দেখলো আশেপাশে পড়ছে, বজ্রপাত হয়েছে, তখন সেটার কন্টাকে হচ্ছে বার্ন হয়, তখন সেটা নর্মাল ফ্লেম বার্নের মতো আমরা চিকিৎসা করবো। সেক্ষেত্রে ইমিডিয়েট রেস্কিউ করার পরে কোনো একটা বিভাগীয় হাসপাতালে নিয়ে গেলে প্লাস্টিক সার্জন থাকলে সেটাই
ইয়ে করবে। এবং এইসব ক্ষেত্রেও সাধারণত এটা হচ্ছে যেহেতু ফ্লেম বার্নের মতো, তার মানে আগুন লাগার মতো পোড়া হয়, এইগুলোর ক্ষেত্রে একটু সাধারণত ডেপটা বেশি থাকে। এই ক্ষেত্রে সাধারণত চামড়া লাগানো লাগতে পারে বা পরবর্তীতে অপারেশন করে ম্যানেজ করা লাগতে পারে। ডাক্তার কাফি চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এত ব্যস্ততার পরেও আমাদের এখানে এসেছেন এবং আমাদের দর্শকদের খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জানিয়েছেন। ধন্যবাদ আপনাকেও এবং নেক্সাস টিভিকেও এ ধরনের অনুষ্ঠান করে সাধারণ মানুষকে যে সচেতন করছে, এজন্য সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দর্শক, ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসলে জন্মগত ত্রুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা কিন্তু কোনো অভিশাপ বা পাপের কোনো ফল না। গর্ভকালীন সময়ে কিছু ত্রুটির কারণে কিন্তু হতে পারে আপনার সন্তানের এই ধরনের সমস্যা। তাই এই ধরনের সমস্যা যদি কারোর মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু আপনি একজন ভালো এবং প্লাস্টিক সার্জন যে চিকিৎসকগুলো আছেন, যে বিশেষজ্ঞগুলো আছেন, তাদের সাথে কিন্তু শরণাপন্ন হতে পারেন এবং চিকিৎসার মাধ্যমে কিন্তু সুস্থ করে তুলতে পারেন আপনার শিশুকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো পর্বে। আজ বিদায়। শুভরাত্রি সবাইকে।